তো আপনারা হয়তো ভাবছেন কি ছ্যাঁচড়া ছেলে একটা ভিডিও বানিয়েছে নিজের উপন্যাসের প্রমোশন করতে, আবার একটা ভিডিও বানাচ্ছে। তো আমি বলবো হ্যাঁ, একেবারে ছ্যাঁচড়া ছেলে। কারণ আহ, একটা আর্ট যখন আমি ক্রিয়েট করেছি, সেটা আমি যদি লোককে না জানাই যে এই আর্টটা এক্সিস্ট করে, তাহলে লোকে জানবে কি করে? লোকে যদি না জানে তাহলে সেটা লোকে কিনবে কি করে? যদি লোকে না কেনে তাহলে মতামত দেবে কি করে? আমি নিজেকে বেটার করব কিভাবে? আমি নিজের ইমপ্রুভমেন্টটা আমি কিভাবে করব? আমি এই ভিডিওয়ে আমি নিজে কিভাবে এক্স্যাক্টলি টাইমটা ম্যানেজ করেছি, একটা 9 to 5 জব থাকা সত্ত্বেও আমি কিভাবে একটা উপন্যাস আমি এক বছরে না, মাস ছয়েকে বলবো, লিখেছি। আমি সেই জার্নিটা একটু বলবো। অলরেডি আমার আগের ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে সেটা দেখতে পারেন। দেখার জন্য আমি চাপ দেব না। সেটা না দেখলেও আপনি এই ভিডিওতে কিছু টাইম ম্যানেজমেন্ট টিপস পাবেন। টিপস নয়, আমি নিজে যেগুলো অ্যাকচুয়ালি করেছি সেইগুলো আমি বলবো। আপনার যদি মনে হয় আপনি এটা করতে পারেন তো আপনি করতে পারেন। প্রথম আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার পরিবেশটাকে একটু এমনভাবে সাজিয়েছি যে আমার লিখতে বসতে মন যায়। আপনি যেখানে থাকছেন সেই জায়গাটায় যদি অবহেলা করে আপনি রাখেন, সেই জায়গাটার কোনো যদি সৌন্দর্য না থাকে, তাহলে আমার মনে হয় না যে আপনার মধ্যে থেকে কোনো সৌন্দর্য বেরোবে, আপনার মধ্যে থেকে কোনো ক্রিয়েটিভিটি বেরোবে। আমি এই ঘরটার কয়েকটা ছবি হয়তো এখানে অ্যাড করব যাতে আপনি দেখতে পারেন। ঘরটা খুবই ছোট, একটা 1 RK এটা, মানে রুমের পাশেই কিচেন, তার সাথে বাথরুম, সবকিছু খুবই ছোট একটা জায়গা। কিন্তু এই ছোট জায়গাটাকে আমি যতটা পেরেছি সুন্দরভাবে সাজিয়েছি এবং রেখেছি যাতে এই ঘরটা আমার থাকতে মন যায়। এই ঘরটা এমন না যে এই ঘরটা আমার শুধু রাতে শোয়ার জায়গা। ম্যাক্সিমাম লোক যারা ধরুন 1 BHK 2 BHK অ্যাফোর্ড করতে পারেন না, যেটা আমি পারি না, তারা যখন একটা 1 RK নেয় তখন তারা সেটাকে একটা শোয়ার জায়গা হিসেবেই দেখে, বা তারা যখন একটা পিজি নেয় তারা সেটাকে একটা শোয়ার জায়গা হিসেবেই দেখে। সারাদিন কাজ করলাম, রাতে এসে আমি এখানে শোবো শুধু, এটা আমার ঘর নয়, এটা হচ্ছে আমার শোয়ার জায়গা। এইটুকুই এইটুকুই মানুষ ভাবে নিজের বাসস্থানটা সম্বন্ধে। আমি সেটা ভাবিনি। আমার মনে হয় যে এটা আমার ঘর, এখানে আমি থাকবো। তো এই ঘরটা এই ঘরটার পরিবেশটা, ইট শুড রিফ্লেক্ট হু আই অ্যাম। যে আমি কে, আমার ঘরে যদি কেউ আসে সে যেন বুঝতে পারে আমি কে, যে এটা কার ঘর, সেই মানুষটা কিরকম। এটা বাইরের মানুষ তো বুঝতে পারবে ঠিক আছে, কিন্তু এটা আমাকেও রোজ মনে করাবে যে আমি কে। তাই আমার মনে হয় যে নিজের বাসস্থানটাকে নিজের মতো করে রাখা ভালো। ভালো বলবো না, উচিত বলবো। এবং আপনি ধরুন কারোর ঘরে গেছেন, কারোর বাড়িতে গেছেন, সেখানে আপনার দেখে মাঝে মাঝে মনে হয় হয়তো যে ভাই এর রুচিবোধের অভাব আছে, বা এত বড় লোকের বাড়িটা, এর বাড়ির ভিতরটা এরকম কেন। ধরুন বাইরে আপনি দেখছেন একবারে অসাধারণ ঝাঁচকচকে বাড়ি, একটা সাদা রঙের একটা প্রাসাদ, ঠিক আছে, আপনার বাইরে থেকে দেখে মনে হলো অসাধারণ। ভিতরে গিয়ে আপনি দেখলেন যে ভাই এটা কি জিনিস, এটা আমি কোথায় এসেছি। তো আমার মনে হয় না যে সেই রকম একটা পরিবেশে কেউ কিছু সৃষ্টি করতে পারে, সেই রকম পরিবেশে সৃষ্টি করাটা সম্ভব নয়। আমি যখন বইটা, উপন্যাসিকাটা লেখা শুরু করি তখন আমি থাকতাম একটা পিজিতে, এবং আমি পিজিটাকেও মানে মোটামুটি এমনভাবে রেখেছিলাম দ্যাট ইট রিফ্লেক্টস হু আই অ্যাম। এবং এখন যখন আমি একটা স্লাইটলি বেটার জায়গায় শিফট করেছি, যেটা খুব একটা বেটার নয়, এটা খুবই ছোট একটা ঘর, সেখানেও আমি চেষ্টা করেছি যে ইট রিফ্লেক্টস হু আই অ্যাম, ইট গিভস ইউ দ্যাট ফায়ার, ক্রিয়েট সামথিং। সেকেন্ড যে জিনিসটা আমি বলবো, এটা একটু প্রিভিলেজড কোন ক্ষেত্রে, কারণ আমি যে যন্ত্রটায় আমার লেখালেখির ম্যাক্সিমামটা করেছি, সেটা প্রথমে আমি শুরু করেছিলাম আমার নিজের যে ল্যাপটপটা আছে সেটা 7 বছরের পুরনো, একটা অংশ ভেঙে গেছে, সেলোটেপ দিয়ে আটকানো আছে। এমনটা নয় যে আমি নতুন নিতে পারি না, কিন্তু প্রয়োজন নেই টু বি অনেস্ট, আমি ওটাকে নিজে আপগ্রেড করেছি। এনিওয়েজ, সেই দিকে যাচ্ছি না। আমি শুরু করেছি ওটাই, কিন্তু তারপর আমি দেখলাম এটাই আমার লিখতে মন যাচ্ছে না, এই ভাঙা ল্যাপটপটা আমার লিখতে মন যাচ্ছে না। তাই আমি কিছু পয়সা খরচ করে
কিছু না, আমি 8,000 টাকা খরচা করে একটি আইপ্যাড নিয়েছি। সেটা এইটা আইপ্যাড 8th জেনারেশন, এবং আমি এটা নিয়েছি সেকেন্ড হ্যান্ড, কারণ ফার্স্ট হ্যান্ড অফকোর্স আমি এই মুহূর্তে অ্যাফোর্ড করতে পারি না। এটা খুবই হ্যান্ডি, আমি এটা সব জায়গায় ক্যারি করতে পারি। এটার কিবোর্ডের লেআউটটা অনেকটা বড় হয়, যার জন্য আমি ইজিলি টাইপ করতে পারি, এবং আমার সাথে একটা এক্সটার্নাল কিবোর্ডও থাকে মাঝে মাঝে। এবং আমি যদি এক্সটার্নাল কিবোর্ডটা নাও ক্যারি করি, এটার কিবোর্ডটা অনেকটা বড় হয় যেটা ইজিলি টাইপ করা যায়। তাই আমি এইটার পিছনে কিছু টাকা খরচা করেছি। এবার এটা আমি বলবো যে হয়তো সবাই যারা লিখতে চাইছেন তারা খরচা করতে পারবেন না। আমি মনে করি যে এই দেশে একটা আইপ্যাড, সেকেন্ড হ্যান্ড আইপ্যাড কেনার জন্য 8,000 টাকা থাকাটা একটা প্রিভিলেজ, যেখানে আপনি যদি এই দেশের 25,000 টাকাও যদি মাসে উপার্জন করেন, আপনি আই থিঙ্ক টপ 10%-এ চলে আসেন। তো মাত্র 25,000 টাকা যারা উপার্জন করে তারাও যে দেশে টপ 10%-এ চলে আসে, সেই দেশে একটা আইপ্যাড কেনার জন্য 8,000 টাকা থাকাটা একটা প্রিভিলেজের জায়গা। এবং আমার এই প্রিভিলেজটা আছে, আমি নিজে সেই প্রিভিলেজটা তৈরি করেছি, তার জন্য আমি এটা খরচাটা করেছি। এবং এইটা আমার বেস্ট ইনভেস্টমেন্ট আমি বলবো। আমি যেখানেই যাই এটা নিয়ে চলে যেতে পারি। আমি যদি কোনো একটা চায়ের দোকানে গিয়ে যদি আমি চাও খাই, তার সাথেও আমি এইটা ক্যারি করি। সেখানে আমি 20 টাকার চা নিয়ে আমি বসলাম আধ ঘন্টা, সেখানে লিখলাম। এবং আমার মনে হয় যে ঘরের মধ্যে থেকে, যেহেতু আমার ঘরটা সুন্দর অফকোর্স, লেখাটা লাইক এনজয় করা যায়, কিন্তু মাঝে মাঝে আপনার ওই বাইরের একটু বাতাস চাই, হাওয়া বাতাস চাই। সেই ক্ষেত্রে কোনো ক্যাফের বাইরে গিয়ে বসলাম, কিংবা কোনো ক্যাফেতে গিয়ে বসলাম, কিংবা কোনো নর্মাল কোনো একটা ভেজ রেস্টুরেন্টে গিয়ে বসলাম যেখানে চা পাওয়া যায়। এখানে যেমন আছে উদুপি ভেজ টাইপের জায়গা। ব্যাঙ্গালোরে এরকম বসার জায়গা বাইরে অনেক আছে, যেখানে আপনি 20 টাকার চা নিয়ে বসতে পারেন আধ ঘন্টা। যদি রাশ আওয়ার না থাকে, আপনি বসলেন, লিখলেন, যেটা আমি করি। এবং আমার যদি শনি রবিবার ইচ্ছা করে, আমি কোনো একটা ক্যাফেতে গেলাম, কোল্ড কফি অর্ডার করলাম। অ্যাগেন এটা একটা প্রিভিলেজের জায়গা। আমি যদি একটা ক্যাফেতে গিয়ে 200 টাকার কোল্ড কফি অর্ডার করতে পারি, আমার মনে হয় যে আমি খুবই প্রিভিলেজড একজন মানুষ, সেই জন্য আমি এটা অ্যাফোর্ড করতে পারছি। কারণ যেই দেশে একজন মজদুর, আমি বলবো যে দিনে 350 টাকা হয়তো কামাতে পারে না, সেই দেশে আমি শুধু কফির পিছনে যদি আমি 200 টাকা দিই, প্রিভিলেজ যেটা আমার আছে, আমি তৈরি করেছি, কিন্তু এটা প্রিভিলেজ। এটা আমি বলবো না সবার আছে, কিন্তু আমার যেহেতু আছে, আমি সেই প্রিভিলেজটা ইউজ করেছি বেটার রাইটিং বা বেটার আর্ট ক্রিয়েট করার জন্য। এবার এটা আমার ভিডিওটা ম্যাক্সিমাম বাঙালি হয়তো দেখছেন, যারা ম্যাক্সিমাম কলকাতায় থাকেন। কলকাতায় বাইরে গিয়ে বসে লেখাটা একটু অস্বাস্থ্যকর, যেহেতু এয়ার কোয়ালিটিটা খুব খারাপ। আমার এখানে ব্যাঙ্গালোরে এয়ার কোয়ালিটিটা ভালো, তুলনামূলকভাবে ভালো। এখানে বাইরে গিয়ে বসে লেখা যায়। কলকাতাতেও ভালো থাকে, বসন্তকালের দিকটায়, হেমন্তকালের দিকটায়, শরতের দিকটায় এয়ার কোয়ালিটি মোটামুটি ভালোই থাকে। ভালো বলাও ঠিক না, মোটামুটি থাকে। এই যে আমি বাইরে কোথাও গেলাম, এইটা নিয়ে গেলাম এবং লিখলাম, এই জিনিসটা আমার টাইম ম্যানেজমেন্টে অনেকটা হেল্প করেছে। কারণ আমি কোথাও কমিউট করছি, আমি কোথাও ট্রাভেল করছি, বা আমি অন্য কোথাও আটকে পড়েছি, আমি জাস্ট এটা ব্যাগ থেকে বার করবো, আমি লেখা শুরু করে দেবো। সেই দিক থেকে আমার টাইম ম্যানেজমেন্ট এটা অনেক হেল্প করেছে। আমার সময় আমি যেখানে নষ্ট করতাম, সেই সময়টা আমার নষ্ট হলো না, কারণ আমি 8,000 টাকা এই যন্ত্রটার পিছনে আমি খরচা করেছি। আপনি যদি লেখালেখি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন, অ্যানালগ ওয়েতে করতে পারেন। অনেকে সেটাই প্রেফার করে, আপনি একটা ডায়েরি নিয়ে ঘুরছেন। ইনফ্যাক্ট আমি আমার সাথে সবসময় একটা ডায়েরি রাখি এবং একটা পেন রাখি। আমার কিছু নোটস দরকার হলে আমি অ্যানালগ পদ্ধতিতে নোটসটা নিই, কারণ সেটা তারপর মনে থাকে আমার। আমি একটা কোনো কাজ করতে হবে, আমি যদি সেটা লিখে রাখি, আমার সেটা পরে মনে থাকবে, কারণ আমি সেটা লিখে রেখেছি। এরপর আমি যদি বইটা নিয়ে আর একবার কথা বলি, আমার উপন্যাস বলা ঠিক হবে না, উপন্যাসিকা হলুদ ফুলের হাওয়া প্রকাশিত হচ্ছে এবছর অক্ষর সংলাপ প্রকাশন থেকে। এবং এটা একটা সামাজিক উপন্যাস। আপনি যদি এই ধরনের সামাজিক উপন্যাস পড়তে পছন্দ করেন, আপনি নিতে পারেন। এটা আপনি অক্ষর সংলাপের দোকান থেকেও পাবেন, অনলাইনেও পাবেন। লিংক হয়তো আমার বায়োতে, ডেসক্রিপশনে কোথাও একটা থাকবে, খুঁজে নিন একটু।
আর না হলে আপনি কলকাতা বইমেলায় আসুন। 2026-এ স্টল নাম্বার হচ্ছে 535 নম্বর স্টল, অক্ষর সংলাপ প্রকাশন। আপনি বইটি সংগ্রহ করুন যদি আপনার ইচ্ছা করে, যদি আপনার বাজেট থাকে। বইটির দাম 260 টাকা। আপনি হয়তো 20% অফ পেলেও পেতে পারেন, আমি গ্যারেন্টি দিচ্ছি না, পেলেও পেতে পারেন। তাহলে আপনি 208 টাকা এরকম কিছু একটাতে পাবেন। এটুকুই। পরে আর যদি কোনো ভিডিও বানাই তাহলে দেখা হবে। বাই।